ছোটবেলায় একটু যদি আপনাদের বাটন ফোনে গেম খেলার শখ থেকে থাকে তাহলে আপনি দ্য কিং অফ ফাইটার নাম শোনেননি, এটা হতেই পারে না। 90 দশকের দিকে এক কথায় বলতে গেলে এসব গেম রাজত্ব করত। দ্য কিং অফ ফাইটার, ক্যাডিল্যাক অ্যান্ড ডাইনোসর, মেটাল স্লাজ, নোভা, প্রিন্স অফ পার্সিয়া, ডাবল ড্রাগন, এই সমস্ত প্রত্যেকটি গেমের কিন্তু একটা ব্যাক স্টোরি আছে। যেমন কিং অফ ফাইটার গেমটা তৈরি করেছে SNK কোম্পানি এবং অনেক বছর আগে তারা একটা সিরিজও বের করেছে এই গেমের স্টোরি লাইন অনুযায়ী। তো আমি সেই সিরিজের প্লে লিস্ট শুরু করতে চলেছি বাংলা এক্সপ্লেন দ্য কিং অফ ফাইটার ডেস্টিনি। সাফল্য এবং পরাজয়। দ্য কিং অফ ফাইটারে টিকে থাকার লড়াই কি শুধু কি সাহসের নাকি নিয়তির? ফাইটারদের সেই মহাকাব্যিক সিরিজ যেখানে প্রতিটি লড়াইয়ের পেছনে আছে এক অন্ধকার ইতিহাস। তো চলো শুরু করা যাক। আজকে যে সিরিজটা আমি এক্সপ্লেন করতে চলেছি সেটা দ্য কিং অফ ফাইটারের প্রথমের দিকের কাহিনী, অর্থাৎ 1994 থেকে 95, এক বছরে যা হয়েছিল। বুঝতেই পারছো এখানে ভিলেন থাকবে রুগাল। তো এপিসোডের প্রথমে আমরা দেখতে পারি যে অরাইচি শক্তির প্রভাব সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়। 1800 বছর আগে অরাইচি শক্তির আবির্ভাব ঘটে একটা ডিমনের যে মানব জাতিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শক্তিশালী তিনটি গোষ্ঠী তাদেরকে আটকায় পবিত্র নিদর্শন দ্বারা। গোষ্ঠী তিনটি হলো ইয়াগামি গোষ্ঠী, কুসানাগি গোষ্ঠী এবং ইয়াতা গোষ্ঠী, এবং এই তিনটে গোষ্ঠী মিলে সেই খারাপ শক্তিকে সিল করতে সক্ষম হয়। সেই তিনটি নিদর্শন যেমন কুসানাগি পরিবারের কাছে আছে কুসানাগি সোড, এবং ইয়াতা পরিবারের কাছে আছে ইয়াতা মিরর, এবং ইয়াগামি পরিবারের কাছে আছে মেগাটামা। তো এরপর সিন কাট হয়, আমরা ব্রাজিলের রোডে কিছু US মিলিটারি ট্রাক দেখতে পাই এবং সেখানে দেখা যায় মিৎসুরি তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে দেয় এবং একটা জিনিস চুরি করে নিয়ে যায়। সেখানে বলে ওঠে, বস তাহলে এই ব্ল্যাক ক্রিস্টালের কথা বলছিল কি? এই ব্ল্যাক ক্রিস্টাল সেটা আমরা পরে জানতে পারবো সিরিজের সামনে। তারপর আবার সিন চেঞ্জ হয় এবং আমাদের জাপানের দৃশ্য দেখানো হয় যেখানে গুরু দাইমন, কিও কোসানাগি, বেনিমারু নিকাদো এবং কিও কোসানাগির বাবা সাইশো কোসানাগিকে দেখতে পাই এবং বেনুমারও এখানে বলে ওঠে এবার টুর্নামেন্টের রুলস একটু পরিবর্তন হয়েছে, এবার যে টিমটা হবে সেটা 3 জনের। এটা থেকে সবাই একটু অবাক হয় এবং কিও, সাইশো এবং ডায়মন্ড সেখানে যেতে চায়, কিন্তু কিওর বাবাকে কিওর মা যেতে দেয় না। পরে ঝগড়ার মাঝখানে তারা 3জন চলে যায় সাউথ টাউনে, আমেরিকা। এবার যে টুর্নামেন্ট হচ্ছিল সেটা আমেরিকান সাউথ টাউনে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই টুর্নামেন্টটা আসলে কেন হয়, এর কারণ। দ্য কিং অফ ফাইটারের কে অফ স্টোরিতে মূল টুর্নামেন্টের পাশাপাশি বা আড়ালে যেসব ছোট বড় টুর্নামেন্ট হয় সেগুলোর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ভিলেনদের গোপন চক্রান্ত বাস্তবায়ন, শক্তিশালী ফাইটারদের এক জায়গায় জড়ো করা বা শক্তির পরীক্ষা নেওয়া। এগুলো নির্দিষ্ট কোনো নিয়মে নিয়মিত হয় না, এক একটি গেমের স্টোরি আর্ক অনুযায়ী আলাদা ব্যক্তি বা শক্তি এগুলো আয়োজন করে। টুর্নামেন্ট কেন হয় এবং এর পেছনে কারণ। ভিলেনদের ফাঁদ ও ক্ষমতা দখল। প্রথম দিকে 1994 সালে রুগাল ব্রাস্টন টুর্নামেন্টটি সাজিয়েছিলেন শক্তিশালী ফাইটারদের হারিয়ে তাদের ব্রোঞ্জ মূর্তি বানিয়ে নিজের সংগ্রহশালায় রাখার জন্য। পরবর্তী সময়ে ওরোচি শক্তিকে জাগাতে বা দুষ্টু শক্তির আশীর্বাদ পরীক্ষার জন্য অনেক আয়োজন করেছে। শক্তির পরীক্ষা ও প্রতিশোধ। গিজ হাওয়ার্ড বা উলফ গ্যাং ক্রাউজার এর মতো আন্ডারওয়ার্ল্ডের বসরা নিজেদের আধিপত্য বিস্তার ও শক্তিশালী প্রতিপক্ষ ঘায়েল করতে এগুলো ব্যবহার করেছেন। গোপন সংগঠনের নজরদারি। নেস্ট সিন্ডিকেট বা বিভিন্ন বিদ্রোহী সামগ্রিক বাহিনী কিও কুসানাগি বা অন্যান্য হিরোদের ট্র্যাক করার জন্য এই টুর্নামেন্ট টোপ হিসাবে ব্যবহার করছিল। আচ্ছা, কত বছর পর পর এই টুর্নামেন্ট আয়োজন করা হয়? গেমটির ক্লাসিক যুগ 1994 থেকে 2002 পর্যন্ত টুর্নামেন্টগুলো প্রায় প্রতি বছরই বা বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হতো। গেমের টাইটেলগুলো নাম দেওয়া হতো সাল অনুযায়ী, যেমন KOF 94, KOF 95, KOF 96 ইত্যাদি। পরবর্তীতে 2004 সালের পর থেকে SNK বার্ষিক রিলিজের ধারণা থেকে সরে আসে এবং স্টোরি চাহিদা অনুযায়ী অনিয়মিতভাবে প্রয়োজন মাফিক টুর্নামেন্ট আয়োজন, লোর বা পটভূমি তৈরি করে। মূল গেমের স্টোরিতে এক সময় এক কারিগর বা ভিলেন আয়োজক হিসাবে থাকে। রুগাল ব্রেস্টন KOF 94 থেকে 95 এর আয়োজক। চেইজিরো কাগুরা ওরোচি সিল পাহারা দেওয়ার জন্য KOF 96 টুর্নামেন্ট আয়োজন করেছিল। গিজ হাওয়ার্ড বা ক্রাউজার ফেটাল ফুরি বা আর্ট অফ ফাইটিং ব্যাকগ্রাউন্ড এবং সাইড স্টোরি এনাদের ভূমিকা থাকে। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে তুমি বললে ভিলেনরা এটা টোপ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে হিরোরা এখানে পা দিবেই বা কেন এই টোপে? ফাইটাররা এই টুর্নামেন্টে প্রধানত বিশাল অঙ্কের প্রাইজ মানি, টাকা, ব্যক্তিগত প্রতিশোধ, নিখোঁজ স্বজনদের খোঁজ এবং নিজেদের মার্শাল আর্টের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অংশ নেয়। ভিলেনরা বাইরে একটি বৈধ স্পোর্টস ইভেন্টের মুখোশ ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ, খ্যাতির টোপ দেয়, যার ফলে সাধারণ ফাইটাররা আসল চক্রান্ত বুঝতে না পেরে এতে যোগ দেয়। ফাইটারদের টুর্নামেন্টে আসার মূল কারণগুলো।
বিশাল প্রাইজ মানি। টুর্নামেন্টটি বিশ্বব্যাপী একটি বড় স্পোর্টস মিডিয়া ইভেন্ট হিসেবে প্রচারিত হয়। এর বিজয়ী দলের জন্য থাকে কোটি কোটি ডলারের প্রাইজ মানি এবং বিশ্বসেরা ফাইটারদের ট্রফি। টাকার বাধ্যবাধকতা, অনেক ফাইটারের নিজস্ব দল বা এতিমখানা চালানোর জন্য টাকার তীব্র প্রয়োজন থাকে, যেমন তেরি বোগার্ট বা রিও সাগাজাকি। তারা মূলত এই প্রাইজ মানির লোভেই টুর্নামেন্টে আসে। প্রতিশোধ ও শত্রুর খোঁজ, তেরি বোগার্ট এবং অ্যান্ডি বোগার্ট এসেছিলেন তাদের পালক বাবা জেফ বোগার্টের হত্যাকারী গিজ হাওয়ার্ডকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে। নিখোঁজ মানুষের সন্ধান, অনেক টুর্নামেন্টে আসে তাদের হারিয়ে যাওয়া গুরু বা প্রিয়জনকে খুঁজতে, কারণ ভিলেনরা তাদের জিম্মি করে রাখে। মার্শাল আর্টের শ্রেষ্ঠত্ব, কিও কুসানাগি, ইউরি ইয়াগামি বা রালফ জেন্সের মতো ফাইটারদের কাছে টাকা মুখ্য নয়। তারা আসে নিজেদের শক্তি পরীক্ষা করতে এবং চিরপ্রতিদ্বন্দ্বীকে লড়াই হারাতে। তদন্ত ও মিশন, সামরিক ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার ফাইটাররা যেমন হেইডান, লিওনাল ক্লার্ক টুর্নামেন্টে আসে আয়োজক ভিলেনদের গোপন অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করতে এবং তাদের সিন্ডিকেট ধ্বংস করতে। তো চলো সিরিজে ফেরা যাক। তো এদিকে আমাদের জাপান টিম সাউথ টাউনে পৌঁছে যায়। এদিকে বেনিমারও আবার চাপা মারা শুরু করে দেয় সাউথ টাউনে এসে। বেনিমারে কিন্তু আবার মেয়ে দেখলে পাগল হয়ে যায়। ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একজন থাকবেই। বেনিমারও বলে ওঠে, দেখো সাউথ টাউনের বিড়াল ছানারা, তোমাদের যুবরাজ চলে এসেছে। এবং বেনিমারের সাথে হঠাৎ করে একটা মেয়ের ধাক্কা লেগে যায়। তারপরে দেখা যায় মেয়েটি ছিল ইউরি সাগাজাকি। তারপর আর কি আমাদের বেনিমারও তার সাথে চাপা মারা শুরু করে দেয়, বলে দেখো আমি কি রিচ এবং যুবরাজের মতো নই, এই দেখো আমার ফেসবুক আইডি, একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিও। তো তারপরে দেখা যায় একজন এয়ারপোর্ট কর্মী তার ব্যাগের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা মেয়ের উপরে চলে যাচ্ছিল। হঠাৎ সেখানে একজন লোক এসে বাঁচিয়ে নেয়। পরে দেখা যায় লোকটি ছিল তেরি বুগার্ড। তো বুঝতেই পারছো সাউথ টাউনের সবাই এসছে এই কেওএফএ টুর্নামেন্টে অংশ নিতে। প্রত্যেকটি ক্যারেক্টার আস্তে আস্তে আমরা দেখতে পাবো সামনে গেলেই। সত্যি কথা বলতে টেরি বুগার্ড ক্যারেক্টারকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তো কিও কোসানাগি তার অ্যাটিটিউড এবং লুক দেখে বোঝা যায় এও একজন ফাইটার। তো তারপরে সিন কাট হয়, আমরা দেখতে পারি তেরি বুগার্ড তার বাবার গেবের সামনে এসে সম্মান জানায় এবং বলে বাবা আমি ফিরে এসেছি। তারপর আমাদের সিন ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অ্যান্ডি বুগার্ড এবং তেরি বুগার্ড দুই ভাই বসেছিল। আজ তেরি বুগার্ডের জন্মদিন ছিল এবং সেখানে তার বাবা আসে এবং তাকে একটা লাল ক্যাপ গিফট করে। এই খুশির সময়ের মধ্যে সেখানে হঠাৎ এন্ট্রি নেয় গিজ হাওয়ার্ড এবং বলে সেই পুঁথিটা আমাকে দিয়ে দাও, নয়তো তোমাদের বাচ্চার গ্যারান্টি আমি দিতে পারছি না। তো তেরির বাবা এখানে ক্ষমা চেয়ে একটু সময় চেয়ে নেয় এবং দরজা খুলতে মানা করে। তো তারপরে বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে গিজ হাওয়ার্ড এবং তেরি বুগার্ডের বাবা জিফ বুগার্ড দুজনে তর্কাতর্কি একটা ফাইটের রূপ নেয়। আর এখানে গিজ হাওয়ার্ড জিফ বুগার্ডকে অনেক খারাপ ভাবে মারার জন্য জিফ বুগার্ড ওখানেই মারা যায় এবং হাওয়ার্ড সেই পুঁথিটা নিয়ে চলে যায়। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো সে আসলে কোন পুঁথির কথা বলছে বা কি আছে সেই পুঁথিতে। এই পুঁথিটি আসলে কি এবং এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? পুঁথিটির আসল রহস্য ক্ষমতা, অমরত্ব ও অসীম শক্তি। এই পুঁথিগুলো কোনো সাধারণ কাগজের টুকরো নয়, এগুলো প্রাচীন চীনের কিংবদন্তি জিন বংশের তৈরি অত্যন্ত শক্তিশালী, অত্যাধুনিক এবং জাদুকরী স্ক্রোল। লোককথা অনুযায়ী যে ব্যক্তি এই পুঁথিগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে সে অসীম শক্তি এবং অমরত্ব লাভ করবে। মার্শাল আর্টসের সর্বোচ্চ জ্ঞান, এতে এমন কিছু গোপন যুদ্ধ কৌশল এবং চিং নিয়ন্ত্রণ নিয়ম লেখা ছিল যা একজন সাধারণ ফাইটারকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও অপরাজয়ের যোদ্ধায় পরিণত করতে পারে। জেফ বোগার্ট কেন এটি পেয়েছিলেন? জেফ বোগার্ট এবং গিজ হাওয়ার্ড দুজনে তরুণ বয়সে মাস্টার তুং ফুরু এর অধীনে হোক্কিওকুশেকেন নামক মার্শাল আর্ট স্কুলে একসাথে প্রশিক্ষণ নিয়েছিলেন। তারা দুজনই ভাই ও বন্ধুর মতো ছিলেন, কিন্তু গিজের মনে লুকিয়ে থাকা চরম লোভ এবং দুষ্ট স্বভাবের কারণে মাস্টার তুং ফুরু গিজকে যোগ্য মনে করেনি। তিনি এই পবিত্র বিপজ্জনক পুঁথিটির সুরক্ষার দায়িত্ব তুলে দেন সৎ এবং ন্যায়পরায়ণ জিফ বোগার্ডের হাতে। তো তারপর তেরি এবং অ্যান্ডি বাইরে আসে এবং তার বাবাকে অনেক খারাপ অবস্থায় পায়। সেখানে হাওয়ার্ড তার গোপন পুঁথিটা নিয়ে চলে গিয়েছে। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ ভালো থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।